বাড়ছে ইন্স্যুরেন্স ব্যবসার নিবন্ধন নবায়ন ফি, প্রতি হাজারে গুনতে হবে 2.5 টাকা। সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে দাবি কর্তৃপক্ষের। সম্পর্কের বরফ গলল ওয়াশিংটন ও দিল্লির। ভারতীয় পণ্যে শুল্ক কমিয়ে 18% নির্ধারণ ট্রাম্প প্রশাসনের। রাশিয়ার বদলে ভেনেজুয়েলার তেল কিনতে সমঝোতা। নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে আন্দোলন। নেপথ্যে কমিশন বাণিজ্য নাকি অন্য কিছু, প্রশ্ন নানা মহলে। কমিশন বাণিজ্য করার জন্য কিছু লোক উঠু পড়ে লেগেছে, তড়িঘড়ি করে চুক্তি করার জন্য নিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে এটা দেশের জন্য আত্মঘাতী। শুভেচ্ছা, আমন্ত্রণ বিজনেস টুডের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছে পুরো খবরে। বিমা ব্যবসার নিবন্ধন নবায়ন ফি 1 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 2.5 টাকা। শতাংশের হিসেবে বাড়ছে 150%। পর্যায়ক্রমে এটিকে বাড়িয়ে 5 টাকা করতে চায় বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। কয়েকদিনের মধ্যে জারি হতে পারে প্রজ্ঞাপন। কোম্পানিগুলোর দাবি, এই ফি বৃদ্ধিতে চাপ বাড়বে, যদিও কর্তৃপক্ষ বলছে আলোচনা করেই মাশুল বাড়ানো হচ্ছে। সরকারি দুটি সহ দেশে মোট বিমা কোম্পানির সংখ্যা 82টি, 36টি জীবন বিমা এবং 46টি সাধারণ বিমা কোম্পানি। ব্যবসার জন্য নির্দিষ্ট হারে মাশুল দিয়ে প্রতি বছর নিবন্ধন নবায়ন করতে হয় এসব কোম্পানিকে। এতদিন হাজারে 1 টাকা মাশুল দিলেও এবছর দিতে হবে 2.5 টাকা। 150% বাড়িয়ে নতুন মাশুল নির্ধারণ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তবে 2028 সাল পর্যন্ত হাজারে 2.5 টাকা নির্ধারণ করা হলেও পরের 3 বছর দিতে হবে 4 টাকা। 2032 সালের পর মাশুল বেড়ে দাঁড়াবে 5 টাকায়। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, বাড়তি মাশুলের ফলে চাপে পড়বে অনেক কোম্পানি, বাড়বে ব্যবস্থাপনা ব্যয়। আমাদের ব্যবসার হিসাব করি, আমরা বাৎসরিক টার্নওভারের হিসাব করে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের নিবন্ধন ফি যদি আমরা সেই ব্যবসার টার্নওভারের উপরে আমরা দেই, তাহলে আমাদের উপর অনেক বেশি বার্ডেন হয়ে যায়। তারপরেও যারা আমাদের বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ওনাদেরও তো একটা খরচ আছে। তো সেই খরচের বিষয়টাতে আমরা স্টেক হোল্ডার হিসেবে তাদের সাথে আমরা পার্টিসিপেট করতেই হবে। ক্যাশ ফ্লোতে অনেক বড় চাপ পড়বে, বরঞ্চ আপনি এই চিন্তা না করে যে 1 কোটি টাকা, 100 কোটির থেকে আমি 25 লক্ষ টাকা চাঁদা নিব না, আমি 100 কোটির থেকে 10 লক্ষ টাকা চাঁদাই নিব, কিন্তু এই লোক যেন 200 কোটি টাকা করতে পারে, তাহলে তার থেকে আমি 20 লক্ষ টাকা চাঁদা পাবো। আপনি খালি নিজেকে ডেভেলপ করবেন আর আমাকে রেগুলেট করবেন, এটা তো হলো না। আপনি দোনোটাই ডেভেলপমেন্টও করতে হবে, রেগুলেটও করতে হবে। বিশ্লেষকরা বলছেন, সক্ষমতা বৃদ্ধির জন্য ইডরার আয় বাড়ানো দরকার। তবে নিবন্ধন নবায়ন ফি 1 টাকা থেকে বাড়িয়ে 5 টাকায় নিয়ে যাওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এর ফলে খরচ বাড়বে প্রতিটি বিমা কোম্পানির, ক্ষতিগ্রস্ত হবে গ্রাহকরাও। বিমা কোম্পানিগুলো যেহেতু দুরবস্থায় আছে, সবার জন্য এটা এফেক্ট করবে, এটা স্বাভাবিক। আলটিমেটলি তো বিমা কোম্পানিগুলো গ্রাহকের অর্থের জিম্মাদার। বিমা কোম্পানির উপরে যে কোনো কর আরোপ করা হোক, ফি বেশি নেওয়া হোক, এটা আলটিমেটলি গিয়ে গ্রাহকের উপরে পড়বে। গ্রাহক যদি দেখে যে বিমা তাদের জন্য করলে তাদের লাভ আরও কম হচ্ছে, তাহলে লাভ যদি কম হয়, তাহলে বিমা গ্রাহকরাও বিমা কিনতে আরও অনাগ্রহী হবে। এমনি তো বাংলাদেশের লোকেরা বিমা কিনতে চায় না। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, বিমা কোম্পানির সাথে আলোচনা করেই নিবন্ধন নবায়ন ফি বাড়ানো হয়েছে। ব্যবস্থাপনা ব্যয় সীমার মধ্যে থাকলে কোম্পানিগুলো কোনো চাপে পড়বে না। হঠাৎ করে এটা বাড়ানো হচ্ছে না। এটা আগে ছিল 3.5 টাকা, 2018 সালে এটা 1 টাকায় নেমে চলে এসেছিল। এটাকে আবার কর্তৃপক্ষ বাড়ানোর চেষ্টা করেছেন, এখন 2 টাকা 50 পয়সা। আইডিআরের সক্ষমতা বৃদ্ধি করার জন্যই তাদের এই আইডিআরের এই আয়টা বৃদ্ধি করা জরুরি বলে কর্তৃপক্ষ মনে করে। মাশুল সংক্রান্ত গেজেট প্রকাশের পর কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন করা হবে। এ বিষয়ে আগেই কোম্পানিগুলোর সাথে আলোচনা হয়েছে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। প্রজ্ঞাপনটা হয়ে গেলে দেন এই বছর থেকেই নতুন এই 2 টাকা 50 পয়সা নিবন্ধন ফি আকারেই নবায়ন করা হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
সম্পর্কের বরফ গলল যুক্তরাষ্ট্র ভারতের। নয়াদিল্লির ওপর আরোপিত শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। দীর্ঘদিনের দর কষাকষির পর ভারতীয় পণ্যের শুল্ক কমিয়ে 18% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার থেকে তেল না কেনার প্রতিশ্রুতির বিনিময়ে শাস্তিমূলকভাবে আরোপিত 25% শুল্ক প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ফলে এশিয়ার বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে অনন্য সুবিধা পেতে যাচ্ছে ভারত। প্রায় এক বছরের দর কষাকষি, দফায় দফায় বৈঠক আর নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে অবশেষে সমঝোতায় পৌঁছালো বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র ভারত। ক্ষমতায় এসেই বাণিজ্য ঘাটতির অজুহাত দিয়ে বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ভাগে পড়ে 25%। পরে রাশিয়ার থেকে তেল কেনার দায়ে নয়াদিল্লির উপর শাস্তিমূলকভাবে অতিরিক্ত 25% শুল্কের বোঝা চাপায় ওয়াশিংটন। সর্বসাকুল্যে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় 50%। মঙ্গলবার নতুন ঘোষণা অনুযায়ী ভারত থেকে আমদানিকৃত পণ্যে মার্কিন শুল্ক হার নির্ধারিত হয় 18%। প্রত্যাহার করা হয় রাশিয়ান তেল কেনার দায়ে প্রাপ্ত অতিরিক্ত 25% শুল্ক। ডোনাল্ড ট্রাম্পের দাবি, রাশিয়ার বদলে ভেনেজুয়েলার তেল কিনতে রাজি হয়েছে ভারত। পণ্য ও পরিষেবা উভয় ক্ষেত্রেই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রফতানি বাজার যুক্তরাষ্ট্র। আর এই বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি করতেই ভারত শুল্ক কমিয়েছে, যা দিল্লি তার অন্যান্য বাণিজ্যিক অংশীদারের সাথেও করেছে। এটি এমন একটি চুক্তি যা উভয় নেতাই চূড়ান্ত করার যোগ্য মনে করছেন। এই সিদ্ধান্তের ফলে মার্কিন বাজারে এশিয়ার মধ্যে এখন অনন্য সুবিধাভোগী দেশ হতে যাচ্ছে ভারত। গুরুত্বপূর্ণ রফতানি খাতে প্রতিদ্বন্দ্বী চীন, পাকিস্তান, বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশগুলোর তুলনায় কম শুল্কের মুখোমুখি হচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের শীর্ষ রফতানি বাজার। শুল্ক কমানোর সিদ্ধান্ত ভারতীয় রফতানিকারকদের সাহায্য করবে, পাশাপাশি ওয়াশিংটন দিল্লি সম্পর্কে স্থিতিশীলতা আনবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 50,000 কোটি ডলারের জ্বালানি, কৃষি ও প্রযুক্তি কিনবে দিল্লি। দিয়েছে বাণিজ্য বাধা কমানোর প্রতিশ্রুতিও। অনিক রহমান, যমুনা নিউজ। ভোটের মাত্র কয়েকদিন আগে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির তোড়জোড় বিতর্কের ঝড় উঠেছে। আন্দোলনকারীরা বলছেন শকুনের চোখ পড়েছে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে সমৃদ্ধ অত্যাধুনিক এই টার্মিনালের দিকে। আন্তর্জাতিক টেন্ডার ছাড়া অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ এই উদ্যোগ কার স্বার্থে, সেই প্রশ্ন তুলেছেন বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী সহ আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে সমৃদ্ধ এবং অত্যাধুনিক টার্মিনাল এনসিটি। কন্টেইনার উঠানো নামানোর জন্য আছে প্রয়োজনের চেয়ে বেশি যন্ত্রপাতি, যা অন্য কোনো টার্মিনালে নেই। এই এনসিটি পরিচালনায় দীর্ঘমেয়াদী কনসেশন চুক্তি নিয়ে দর কষাকষি চলছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সাথে। চূড়ান্ত হলে কয়েকদিনের মধ্যে চুক্তি হওয়ার কথা। জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তড়িঘড়ি করে কার স্বার্থে বিতর্কিত এই চুক্তি, প্রশ্ন উঠেছে সব মহলে। চলে যাব, আমরা কিছু ধরে নিলাম, এই ধরনের কিছু কথা আমরা শুনতেছি। এটাও সত্যি কিনা জানি না, কারণ আমাদের কাছে এটা বোধগম্য না যে কেন এত তাড়াহুড়া করে এই 3টা কন্টেইনার ওনারা দিয়ে যেতে হবে। এটাও তো আমরা বুঝতে পারছি। চুক্তিটাকে পত্রিকা দেন না, আপনি একটা পাবলিক হিয়ারিং দেন না। আপনার সংসদ নেই, আপনি একটা পাবলিক হিয়ারিং দেন, আপনি জিজ্ঞেস করেন মানুষ কি চায়। আর আপনি যদি বলেন দেখে না মানুষের কোনো দরকার নাই, আমি দিয়ে দেবো, আমার কাছে ক্ষমতা আছে, আপনি দিয়ে দেন। কোথায় ওনাদের দায়বদ্ধতা, এটা বললাম তো, এটা খুঁজে বের করার মানে খুব বেশি ডিফিকাল্ট না, আপনারা বের করেন। এনসিটির যন্ত্রপাতির সর্বোচ্চ কার্যক্ষমতা বা লাইফ টাইম 15 থেকে 20 বছর। সংশ্লিষ্টদের তথ্য মতে ডিপি ওয়ার্ল্ডও 15 থেকে 20 বছরের চুক্তিতে আগ্রহী, যাতে কোনো বিনিয়োগ ছাড়াই সচল ও রেডি যন্ত্রপাতি ব্যবহার করে পূর্ণ সুফল পায়। চুক্তির মেয়াদ শেষে ছেড়ে দিলে আবার নতুন যন্ত্রপাতি কেনার দায় বর্তাবে বন্দর কর্তৃপক্ষের ঘাড়ে। আন্তর্জাতিক টেন্ডার ছাড়া পুরোপুরি প্রস্তুত অত্যাধুনিক টার্মিনাল বিদেশি কোম্পানিকে তুলে দেওয়ার নেপথ্যে দুর্নীতি দেখছেন বন্দর ব্যবহারকারী বার্ড ও শিপ অপারেটররা। এই চুক্তিগুলো যদি আমাকেই পঙ্গু করে ফেলে, তাহলে কার জন্য এই চুক্তি? মানে আমরা যারা বন্দর ব্যবহারকারী তারাই যদি পঙ্গু হয়ে যায়, তো কারা এই বন্দর ব্যবহার করবে? এই চুক্তির ফসল কারা ভোগ করবে? আমার তো মনে হয় গলা টিপে একটা সেক্টরকে মেরে ফেলে কাদেরকে দিয়ে বন্দর চালাবে আমার জানা নেই। কি কারণে দিচ্ছে সেটা আমাদের বোধগম্য নয়। আর এই বিদেশি দিলে আপনি কি মনে করেন বিদেশি দিলে আমাদের কোনো বেনিফিট হবে? আর বিদেশি দিলেন কম্পিটিটিভ রেট দেন না, আন্তর্জাতিক একটা টেন্ডার দাখিল করেন, শুধু একজনকে কেন দেবেন?
একই জিনিস যে বিগত সরকার করছে, বিগত সরকার ওই জিনিসটা যদি এই সরকার করলে তাহলে কি হলো, সংস্কার কি হলো বা লাভ কি হলো? যে লাও সেই কদু। জোর করে বিদেশে একটা অপারেটরকে দিয়ে দিবেন, কিভাবে দিবেন, কিসের ভিত্তিতে দিবেন? উইদাউট এনি টেন্ডার? না, ইম্পসিবল। টেন্ডার দিতে হবে, অথবা বাংলাদেশের কোনো অপারেটরকে দিলে আমরা সেটা মেনে নিতাম। এখন এটা মেনে নেওয়া হবে না। 5 বছর ধরে এনসিটির আয় ও নিট মুনাফা বেড়েছে ধারাবাহিকভাবে। 2025 সালের 7 জুলাই থেকে নৌবাহিনী পরিচালিত ড্রাইডক দায়িত্ব নেওয়ার পর প্রবৃদ্ধি বেড়েছে আরও। তারপরও অস্বচ্ছ গোপন চুক্তির নেপথ্যে একটি সিন্ডিকেটের কমিশন বাণিজ্যকে দুষছেন বন্দরের শ্রমিক কর্মচারী ও ট্রেড ইউনিয়নের নেতারা। আমাদের দুটো কমিশন বাণিজ্য করার জন্য কিছু লোক উঠু পড়ে লেগেছে। তার সাথে আমাদের মনে হয় আজকে যে সরকার প্রধান আছেন তিনি কোনো ধরনের ইয়ে করে আসছেন, মানে আমেরিকার কাছে কোনো বন্ড দিয়ে আসছেন যে আমি তোমাদেরকে ক্ষমতায় বসালে আমি এটা করে দেব। আমাদের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার নির্বাহী পরিচালক আসিফ মাহমুদ হারুন, বন্দরের চেয়ারম্যান, তারা এখান থেকে কমিশন খাওয়ার জন্য এটাকে তড়িঘড়ি করে চুক্তি করার জন্য নিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে এটা দেশের জন্য আত্মঘাতী। বিতর্কিত এই চুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি আর উত্তাল আন্দোলনে অচল চট্টগ্রাম বন্দর। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। তথ্য সহজলভ্য, উন্মুক্ত আর স্বচ্ছ করতে পণ্য আমদানির নানা বিবরণ ওয়েবসাইটে প্রকাশ করা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই মধ্যে 2025 সালের ডিসেম্বরে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির এইচএস কোড ভিত্তিক তথ্য প্রকাশ করেছে এনবিআর। এতে আমদানি পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে। এনবিআর জানায় এর ফলে আমদানি সংক্রান্ত তথ্য মেলা আরও সহজ আর স্বচ্ছ হবে। তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক আর গণমাধ্যম কর্মীরাও নির্ভরযোগ্য পরিসংখ্যান পাবে। প্রতি মাসে এই তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। $10 নতুন ব্যাংক নোট বাজারে আসছে। চেঞ্জ হচ্ছে নকশা। ইতোমধ্যে একই সিরিজের 1000, 500, 100, 50 ও 20 টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। পর্যায়ক্রমে সব মূল্যমানের নতুন নোট বাজারে আসবে। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সই করা নতুন 10 টাকার নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ইস্যু করা হচ্ছে। পরে অন্যান্য কার্যালয় থেকেও এই নোট সরবরাহ করা হবে। নোটের সম্মুখভাগে বাঁ পাশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি এবং পেছন ভাগে গ্রাফিতি 2024-এর ছবি মুদ্রিত রয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, উজ্জ্বল ইলেকট্রোটাইপে 10 লেখা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। কাগজ যা কিনা পরিবেশ বান্ধব। পরিত্যক্ত কাগজ রিসাইকেল করেই তৈরি হয় বন কাগজ। অভিনব কায়দায় ভেতরে দেয়া হয় বিভিন্ন প্রকার সবজির বীজ। কাজ শেষে কাগজটি মাটিতে পুঁতে দিলেই সেসব চারা জন্মাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ানো নারায়ণগঞ্জের এই প্রতিষ্ঠান থেকে আসন্ন নির্বাচনের লিফলেট তৈরি করছেন বিভিন্ন দলের 32 প্রার্থী। হাতে গোনা কয়েকদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণায় যেমন প্রার্থীরা ব্যস্ত, তেমনি দম ফেলার ফুরসত নেই প্রিন্টিং প্রেসের শ্রমিক কর্মচারীদের। বিগত নির্বাচনের মতো এবারও যেন কাগজের ছড়াছড়ি না হয়, সেজন্য আচরণবিধির কড়াকড়ি দিয়েছে কমিশন। তবুও যতটুকু কাগজ ব্যবহার হচ্ছে তা কপালে ভাঁজ ফেলার মতনই। সেই সমস্যা থেকে উত্তরণে অভিনব পদ্ধতি এনেছে নারায়ণগঞ্জের শালবৃক্ষ প্রতিষ্ঠানের বন কাগজ। পরিবেশ বান্ধব এই কাগজগুলো তৈরি হয় পরিত্যক্ত কাগজ থেকেই। রিসাইকেল করা সেসব কাগজের ভেতরে দেয়া হয় বিভিন্ন প্রকার সবজির বীজ, যেন ব্যবহারের পর মাটিতে পুঁতে দিলে তা থেকে চারা জন্ম নিতে পারে। পরিবেশের জন্য উপকারী এমন প্রতিষ্ঠানে কাজ করতে পেরে খুশি শ্রমিকরাও। এই কাজে তো আনন্দ আছে, যেহেতু আমরা হিসাব করতে গেলে আবর্জনা থেকে নতুন কিছু বানাইতেছি, সো পরিবেশের জন্য এটা খুব উপকারী। ফেলে দেওয়া বজ্র দিয়েই আমরা এই কাগজটা তৈরি করতেছি, এই কারণেই অনেক সুবিধা। এটার ভিতরে পানি থাকে, পানিটা ফোম দিয়ে চেপে পানিটা ফেলানো হয়, তারপরে এটা আবার প্রেসারে দেওয়া হয়, প্রেসার থেকেও পানি ঝরানো হয়, তারপরে প্রেসার থেকে যায় টেবিলেও 2 ঘন্টা ড্রাই করার পরে এটা যায় রেকের ভেতর থেকে আমরা আবার নিয়ে এসে প্রেসার দিই, যাতে কাগজটা সমান হয়, যাতে প্রিন্টে কোনো সমস্যা না হয়।
ক্রমবর্ধমান নগরায়নের জন্য একের পর এক গাছ কাটা পড়ছে, সেই সাথে বাজারে প্রচলিত কাগজ তৈরিতেও গাছের প্রয়োজন। সেদিক দিয়ে পুরোটাই পরিবেশ বান্ধবী বন কাগজ। যাত্রা শুরুর পর থেকে ভালোই সাড়া পেতে শুরু করে প্রতিষ্ঠানটি। আমরা যখন তৈরি করা শুরু করি তারপর থেকে আমরা এটার কোনো কনভেনশনাল মার্কেটিং আমরা যাইনি। আমরা চেয়েছি যে মানুষের হাত থেকে হাতে, মুখ থেকে মুখে এটা প্রচার হোক। তারেক রহমান সাহেবের কার্ড বানানোর আগেই বিএনপি সহ অন্যান্য দলের বিভিন্ন প্রার্থীরা আমাদেরকে বন কাগজের অর্ডার দিতে শুরু করেন, কারণ এটা বিএনপির যে পলিসি, যে এনভায়রনমেন্ট প্ল্যান, ফিউচার প্ল্যান, ওই ফিউচার প্ল্যানগুলোর সাথে যাচ্ছিল, যার কারণে বিভিন্ন প্রার্থীরা আমাদেরকে অর্ডার দেয়। আমরাও কিছুটা প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়ে দিতে শুরু করি। গত এক মাসে সারা দেশের বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী তাদের নির্বাচনী প্রচারে বন কাগজের পণ্য ব্যবহার করেছেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।